Hello everyone, welcome to my platform. আমি হৈমন্তিকা দাস WBCS এক্সিকিউটিভ অফিসার হিসেবে বর্তমানে কর্মরত। আমার এই চ্যানেল মারফত তোমাদের জন্য যে কারেন্ট অ্যাফেয়ার্স এর সিরিজটা চলছে তার একটা কন্টিনিউয়াস ভিডিও লাস্ট দুদিন বিকজ অফ মাই ভেরি সিরিয়াস হেলথ ইস্যুস আমি এই ভিডিওটা করে উঠতে পারিনি, কারণ এটা করার জন্য একটা ডিটেলস এন্টার অ্যানালিসিস সেলফ স্টাডি এবং তারপর তোমাদেরকে বলতে হয়। তো সেই জায়গাটায় আমার বেশ কিছু পার্সোনাল লাইবিলিটিস এর জন্য আমি ভিডিও করে উঠতে পারিনি। বাট আজকে রবিবার 13 তারিখ এপ্রিল মাসে তোমাদের জন্য আজকের হিন্দু এবং আনন্দবাজারের কমপ্লিট নিউজ অ্যানালিসিস থাকবে। সো প্রথমত দেখো এই ভিডিওটায় যেটা দিয়ে আমি সূচনা করছি, অলরেডি গরমকাল পড়ে গেছে এবং এখানে এটি একটি হিন্দু থেকে নেওয়া ফটো, যেখানে দেখা যাচ্ছে কুয়োর মধ্যে বাচ্চারা কিন্তু গরমে স্নান করছে। আমরা আজও গ্রামগঞ্জে গেলে দেখতে পারি পুকুরে স্নান, এগুলো খুব মানে ভালো লাগতো এবং আমরাও সেগুলো করে বড় হওয়া। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের এই থাম্বনেল। চলো উইথ দিস নোট স্টার্ট টুডেজ ডিসকাশন অ্যান্ড কমপ্লিট অ্যানালিসিস অফ দ্য এডিটোরিয়াল এবং ডেইলি নিউজ। প্রথম যে খবরটা আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, দেখো অলরেডি আমরা আগের বারে ডিসকাশন করেছিলাম। কি ব্যাকগ্রাউন্ডটা আমরা যদি দেখে নিই, সুপ্রিম কোর্ট কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে অ্যান্ড দ্য ভার্ডিক্ট কি, ভার্ডিক্টে আছে যে যদি গভর্নর অথবা প্রেসিডেন্ট একটা কোনো বিলকে দীর্ঘদিন ধরে পেন্ডিং রেখে দেয় এবং তার উপর কোনো অ্যাকশন না নেন, দেন সেখানে কিন্তু সেই জিনিসটি ইজ নট জাস্টিফাইড। 1 থেকে 3 মান্থস একটা টাইম ডিউরেশন সুপ্রিম কোর্ট বেঁধে দিয়েছিল, যার মধ্যে গভর্নরকে তার রাইটস কিন্তু এক্সারসাইজ করতে হবে রিগার্ডিং দ্য বিল। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দেখা গেছিল তামিলনাড়ু গভর্নমেন্টের কাছে বেশ কিছু বিল, এরকম 10টা বিল কিন্তু এমন ছিল যেটা কিন্তু তামিলনাড়ু গভর্নর RN রবি বিভিন্ন সময় ধরে পেন্ডিং রেখে দিয়েছিলেন এবং তারপর সেই জিনিসটা যখন প্রেসিডেন্টের কাছে গেছিল, প্রেসিডেন্টও কিন্তু একটা বিলকে অ্যাক্ট হিসাবে তিনি ঘোষণা করেছিলেন, তার অ্যাসেন্ট দিয়েছিলেন, বাকি প্রায় সবকটি বিলকে ক্যান্সেল করে দেওয়া হয়েছিল। তারপর সেইটি সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্ট পুরো হিস্ট্রি অ্যান্ড টাইমলাইন ট্র্যাক করে তিনি বলেছিলেন হোয়াট এভার হ্যাপেন্ড হুইচ ইজ রং, সেটা কিন্তু ভুল। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তামিলনাড়ু গভর্নমেন্ট বলেছে ইট ইজ এ হিস্টোরিক স্টেপ, যেখানে কিন্তু উইদাউট টেকিং দ্য অ্যাসেন্ট ফ্রম আইদার গভর্নর অর দ্য প্রেসিডেন্ট, অর্থাৎ প্রেসিডেন্ট বা গভর্নরের কোনো ধরনের অ্যাসেন্ট ছাড়াই 10টা বিলকে অ্যাক্ট হিসাবে পাবলিশ করে দেওয়া হয়েছে এবং অফিসিয়াল গেজেটে নোটিফাই করে দেওয়া হয়েছে তামিলনাড়ু গভর্নমেন্টের তরফ থেকে। সেখান থেকে দেখ কি বলা হয়েছে, দিস ইজ দ্য ফার্স্ট টাইম বিল হ্যাভ বিকাম ল উইদাউট দ্য প্রেসিডেন্ট অর গভর্নরস ফর্মাল অ্যাসেন্ট। এবং সেখান থেকে যে পলিটিক্যাল পার্টি তারা বলছে দে হ্যাভ ক্রিয়েটেড দ্য হিস্ট্রি, এবং চিফ মিনিস্টার স্ট্যালিন কিন্তু সোশ্যাল মিডিয়ায় সেটা পোস্ট করেছে। এই জায়গা থেকে দাঁড়িয়ে দেখো সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্ট্যান্ড সেটা কিন্তু তারা বলেছে দে উইল গো টু দ্য সুপ্রিম কোর্ট টু রিভিউ দ্য ফাইল দ্য রিভিউ পিটিশন, কারণ তারা বলছে যে গভর্নর বা প্রেসিডেন্টের সাইন ছাড়া কোনো ধরনের লেজিসলেটিভ প্রসিডিউরে বা কনস্টিটিউশন ওয়াইজ কোনো বিল অ্যাক্ট হতে পারে না। সো দিস ইজ দ্য ব্যাকগ্রাউন্ড। এই রিগার্ডিং দেখো কি কি বিল কে অ্যাক্ট করে দিয়েছে তামিলনাড়ু, সেটা যদি আমরা দেখি, বিভিন্ন ধরনের তামিলনাড়ু স্টেট গভর্নমেন্টের বিল, সেটা ফিশারি ইউনিভার্সিটি বিল হতে পারে, সেটা ইউনিভার্সিটি ল অ্যামেন্ডমেন্ট বিল হতে পারে, বা যেখানে দেখা গেছে তামিলনাড়ু ইউনিভার্সিটি সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এই ধরনের যাবতীয় মোট টোটাল 10টা বিলকে কিন্তু অ্যাক্ট হিসাবে ঘোষণা করা হয়েছে গভর্নরের পারমিশন ছাড়া বা গভর্নরের অ্যাসেন্ট ছাড়া। উইথ দিস নোট আমরা হিন্দুতে আরো একটি এডিটোরিয়াল পাবলিশ হয়েছে, যেটা থেকে কনস্টিটিউশনাল কিছু ইন্টারপ্রিটেশন বেরোয়, যেটা হচ্ছে দেখো প্রেসিডেন্ট অট টু কনসাল্ট সুপ্রিম কোর্ট অন বিলস রেফার্ড বাই দ্য গভর্নর। অ্যাকচুয়ালি আমরা এখানে যে জায়গাটায় বলা হয়েছে জাস্টিস JB পাদ্রিওয়ালা এবং B মাধবানের একটা যে অ্যানাউন্সমেন্ট আমরা দুদিন আগেও এডিটোরিয়াল ডিসকাশন করেছিলাম, যেখানে কিন্তু গভর্নরের বিলে অ্যাসেন্ট দেওয়ার যে ক্ষমতা সেটা নিয়ে আলোচনা করা হয়েছিল। আমরা জানি আর্টিকেল 200 অনুযায়ী এটা হচ্ছে গভর্নরের পাওয়ার আছে টু গিভ দ্য অ্যাসেন্ট টু দ্য বিল। এখানে গভর্নরের কাছে বিল এলে গভর্নর কি কি করতে পারে, গভর্নর কিন্তু সেখানে অ্যাসেন্ট দিয়ে দিতে পারে, অর্থাৎ তার অনুমতি দিয়ে দিতে পারে, অথবা সেই বিলকে কিন্তু ব্যাক করাতে পারে যে তুমি আর একবার রিকনসিডার করো। আর 3 নম্বর, সেই বিলটাকে কিন্তু গভর্নর প্রেসিডেন্সিয়াল কনসিডারেশনের জন্য পাঠাতে পারে। এই যে 3 নম্বর ক্লজ, এখান থেকে দাঁড়িয়ে বলা হয়েছে প্রেসিডেন্টের কিন্তু কাছে একটা এক্সক্লুসিভ পাওয়ার আছে, সেটা হচ্ছে 143 অফ দ্য কনস্টিটিউশনের আর্টিকেল 143। কি বলা হচ্ছে, 143 হচ্ছে অ্যাডভাইজারি জুরিসডিকশন। ঠিক, অ্যাডভাইজারি জুরিসডিকশন কি, অ্যাডভাইজারি জুরিসডিকশন হচ্ছে এমন একটা জুরিসডিকশন যেখানে দাঁড়িয়ে কিন্তু প্রেসিডেন্ট কোনো একটা ম্যাটারে
কি করতে পারে, সুপ্রিম কোর্টের ইন্টারপ্রিটেশনকে সিক করতে পারে। দেখো এখানে লেখা আছে দ্য প্রেসিডেন্ট recourse to Article 143 কি, under which the president can seek advice from the Supreme Court on matters of public importance or legal dispute। অর্থাৎ এরকম কোন ম্যাটার যেখানে প্রেসিডেন্ট হয়তো জিনিসটার বিলের ইন্টারপ্রিটেশন কি আছে বা তার অ্যাঙ্গেল কি আছে, কি বলতে চাওয়া আছে সেটা লেখা বুঝতে পারছে না, দেন প্রেসিডেন্ট মাস্ট সিক দ্য অ্যাডভাইস ফ্রম দ্য অনারেবল সুপ্রিম কোর্ট, এবং সেখানে কিন্তু অনারেবল সুপ্রিম কোর্ট ইজ মানে obliged to provide the interpretation, legal interpretation to the president of India। সেই জায়গা থেকে দাঁড়িয়ে জাস্টিস বলেছেন যে আর্টিকেল 143 এর ইউজ এখানে কিন্তু প্রেসিডেন্ট করতে পারেন, এবং প্রেসিডেন্ট কিন্তু মাস্ট কনসাল্ট উইথ দ্য সুপ্রিম কোর্ট, যে সমস্ত বিল কিন্তু গভর্নরের দ্বারা রেফার হয়ে প্রেসিডেন্টের কাছে আসছে। সো এইটা ছিল সেকেন্ড আর্টিকেল, যেটা নিয়ে আজকে একটা বড়সড় ডিসকাশন ছিল, আমি ক্লিয়ার করে দিলাম। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখো আজকের একটা এডিটোরিয়াল এসছে, তোমরা এটা নিজেদের মতো করে পড়ে নেবে, বাট সারাংশ এটাই দেখো, হোয়াট হ্যাজ the Supreme Court ruled on the Tamil Nadu governor। এখান থেকে দাঁড়িয়ে দেখো অলরেডি এটাই বলা হচ্ছে, জাস্টিস পাদ্রিওয়ালা আন্ডারস্কোর্ড মানে কি, কিন্তু গুরুত্ব অর্পণ করা the importance of cooperative federalism and growing concern over the increasing politicization of the governor's office in the opposition ruled state। যে সমস্ত স্টেটে আমাদের কান্ট্রিতে অপোজিট পার্টি রুলড গভর্নমেন্ট আছে, সেই সমস্ত জায়গায় দেখা যাচ্ছে সেন্ট্রাল অ্যান্ড দ্য স্টেট গভর্নমেন্টের কিন্তু ভীষণ ক্ল্যাশ আসছে, দ্যাট হ্যাম্পার দ্য ফেডারেল ফ্যাব্রিক অফ আওয়ার গভর্নমেন্ট। এইটাই কিন্তু জাস্টিস বলছেন, আমাদের স্মুথ সেলিং যদি কান্ট্রি দেখতে হয়, কান্ট্রির যদি সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ট্রু ডেভেলপমেন্টকে এনভিসাজ করতে হয়, চেরিশ করতে হয় এবং বাস্তবায়ন করতে হয়, দেন ফেডারেল ফ্যাব্রিকের বর্তমান এক্সিস্টেন্স থাকা, কোঅপারেটিভ ফেডারেলিজমের ট্রু প্রেজেন্স থাকা ইজ ভেরি ম্যান্ডেটরি, আদারওয়াইজ মানে এটা কিন্তু হ্যাম্পার করবে কান্ট্রির ট্রু গ্রোথকে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এই রুলিংটা এসেছিল। এবং হোয়াট ইজ দ্য প্রসেস অফ গ্র্যান্টিং অ্যাসেন্ট, অলরেডি আমি বললাম আর্টিকেল 200 এর আন্ডারে কনস্টিটিউশনে কিন্তু ডেফিনেটলি বলা আছে, কনফার করা আছে গভর্নরকে, যে when a bill have been passed by the state legislature is presented for his assent, তখন কিন্তু সেখানে কিন্তু এক্সেপ্ট মানি বিল ছাড়া গভর্নরের কাছে কি কি পাওয়ার অ্যান্ড প্রভিশন আছে। তোমরা এই আর্টিকেলটা নিজেদের মতো করে রিড করো, পারলে দুটো চ্যাপ্টারকে পড়ে নিও, একটা হচ্ছে গভর্নর এবং একটা হচ্ছে প্রেসিডেন্ট। এটা লক্ষ্মীকান্তের বই থেকে তোমরা নিজেরা পড়ে নিতে পারো, দেন তোমাদের এটা রিভিশন হয়ে যেতে পারে। এবং এটা যেহেতু এত বারংবার চর্চায় আসছে, আই থিঙ্ক এটা পরীক্ষার পার্সপেক্টিভেও এই অ্যাঙ্গেল গুলো থেকে কোয়েশ্চেন আসতে পারে। কামিং টু দ্য নেক্সট আর্টিকেল, সেটা হচ্ছে, আমি যদি আজকে আনন্দবাজার আর্টিকেলটা বা এডিটোরিয়ালের পাতাটা খুলি, আমরা জানি যে এলো মহাজন্মের লগ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা আলোচনা করা হয়েছে। খুব বেশি এখানে তথ্য পরীক্ষার পার্সপেক্টিভে নেই, বাট তোমরা যদি যারা কাব্য সাহিত্য নিয়ে পড়াশোনা করতে ভালোবাসো তারা অবভিয়াসলি এই আর্টিকেলটা পড়ো, খুব ভালো লেখা আছে। আমি যে জায়গাটা নিয়ে আজকে ডিসকাশন করব সেটা হচ্ছে একার লড়াই। বি আর আম্বেদকরের সম্বন্ধে একটি আমাদের তথ্য এখানে দেয়া হয়েছে, বেশ কিছু ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট আছে, তো সেইটাই আজকে আমরা একটু ডিসকাস করে নেব বাংলা এডিটোরিয়ালের মধ্যে। দেখো বলা হচ্ছে গত 100 বছরে ভারতীয় রাজনীতি একটি কথা বুঝেছে, ভীমরাও রামজি আম্বেদকর নামক ব্যক্তিকে অস্বীকার করা যেমন কঠিন, স্বীকার করাও তেমন কঠিন। অর্থাৎ বি আর আম্বেদকরের রোল, তার যে হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স, তার যে কন্ট্রিবিউশন ইন দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি, এটা এমনই একটা কন্ট্রিবিউশন যেটা কিন্তু আমরা হয়তো আজও সঠিকভাবে অ্যাকসেপ্ট করতে পারিনি এবং রিজেক্ট করতে পারিনি। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি যে, অনেকে বলেন তিনি হিন্দুত্ববাদী রাজনীতি করেছেন, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তিনি সমাজের যে স্তরের মানুষের রিপ্রেজেন্টেটিভ হয়ে প্রতিষ্ঠিত হয়েছিলেন, সেটা কিন্তু ভীষণ ভাবে জরুরি ছিল সমাজের সোশ্যাল এবং আপলিফমেন্ট, সোশ্যাল এবং ইকোনমিক এবং কাস্টের ওপর আপলিফমেন্টের জন্য। দেখো বি আর আম্বেদকরের যদি আমরা বায়োগ্রাফি দেখি, দেখা যায় তো তার পিতা কিন্তু সেনাবাহিনীতে সুবেদার পদে কর্মরত ছিল। আর্থিক সংকট থেকে উত্তরণের গল্পটি চিরকালই রূপকথার বিষয়বস্তু, সে লড়াই এককের এবং এমনকি একটি শ্রেণীর বিরুদ্ধে। অ্যাকচুয়ালি বি আর আম্বেদকর কিন্তু সমাজের একটি নিম্ন স্তরে যে সমাজের যে জাতিভেদ প্রথা ছিল এবং এখনো সমাজের কোনায় কোনায় যে জাতিভেদ প্রথা আছে, সেই জায়গা থেকেই কিন্তু ব্রাহ্মণবাদী সমাজের ভিতকে তিনি প্রশ্ন করেছিলেন, দারিদ্রতার বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং বরং তার যোগ্যতমের উদ্বর্তনের প্রক্রিয়া হিসেবে গণ্য হয়। তার লড়াই কিন্তু ন্যায়ের পথে লড়াই, সমাজের যে কলুষিত একটা দিক, বর্ণাশ্রম, জাতিভেদ প্রথা, তার বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন। দেখো আম্বেদকরের লড়াই ছিল বর্ণাশ্রমের বিরুদ্ধে। তিনি তার শৈশবে স্মৃতিচারণ করতে গিয়ে লিখেছেন, তাদের সময় জামা কাপড় কাচতে হতো তার দিদিকে। কেন?
কারণ ধোপার খরচ দেওয়ার সামর্থ্য ছিল না, না সেইটার জন্য নয়। অর্থাৎ লিখেছেন ধোপার খরচ দেওয়ার সামর্থ্য ছিল না বলে নয়, জাতি পরিচয়ের কারণে ধোপারা তাদের কাপড় কাচতেন না বলে। অর্থাৎ এরম ছিল না যে তাদের পরিবারের আর্থিক অসচ্ছলতা ছিল, কিন্তু তারা যেহেতু নিচু জাতির ছিল সেই জন্য তাদের জামা কাপড় ধোপারা কাচতো না। এখানে খুব ইম্পর্টেন্ট একটা তথ্য, তার আত্মজীবনীমূলক বই বা পুস্তক, সেটার নাম হচ্ছে ওয়েটিং ফর এ ভিসা। খুব ইম্পর্টেন্ট, ওয়েটিং ফর এ ভিসা, ইট ইজ তার আত্মজীবনী। এখানে তিনি কি লিখেছেন, তার শৈশবের এক যাত্রার কথা তিনি লিখেছেন। তিনি কি লিখেছেন, তিনি ও তার দাদা দুজনেই নিতান্ত বালক ছিলেন, যাচ্ছিলেন পিতার কর্মক্ষেত্রে। সেই জায়গায় সেই যাত্রার পথে বহুবার প্রত্যাখ্যাত হওয়ার পর এক গাড়োয়ান রাজি হয়েছিলেন তাদের নিয়ে যেতে। অর্থাৎ তাদের কেউ গাড়িতে তুলছিলেনই না, কিন্তু বহু প্রতীক্ষার পর বা বহু উপাখ্যান পাওয়ার পর একজন তাকে গাড়িতে তুলতে রাজি হয়েছিল, কিন্তু শর্ত কি দিয়েছিলেন, গাড়ি চালাতে হবে বালকদেরই, নিচু জাতের গাড়ি তিনি টানতে পারবেন না। ঘটনাটি 1901 সালের। দেখো, এইরকম একটি বালক এরকম ভাবে বঞ্চিত হয়েছিলেন সমাজের জাতিভেদ প্রথার জন্য। তিনি কিন্তু নিজের প্রতিষ্ঠায়, নিজের মেরিটে, নিজের মেধায় তার 3 দশক পর অর্থাৎ 30 বছর পর আমেরিকা তৎকালীন কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি অর্জন করেছিলেন এবং 1929 সালে বোম্বাই প্রদেশের সরকার নিয়োজিত কমিটি সদস্য হিসেবে চালিসগাঁও নামক এক জায়গায় গিয়ে তিনি কিন্তু একই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন। অর্থাৎ তিনি তখন উচ্চ শিক্ষিত, আমেরিকা থেকে পাস আউট, পিএইচডি, তখনও প্রায় 30 বছর পরও তাকে একই সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। সেখানেও কোনো এক কোচওয়ান এক অচ্যুতকে নিজের গাড়িতে তুলতে নারাজ ছিলেন। অর্থাৎ দেখো সমাজের কি ইন্টারপ্রিটেশন, আর্থিক সামর্থ্য, শিক্ষাগত যোগ্যতা, বৌদ্ধিক উত্তরণ, সামাজিক চলমানতার ক্ষেত্রে মানুষের লড়াইয়ের পরিচিতি এবং প্রত্যাশিত সমস্ত তীর তার তুড়িনি থাকা সত্ত্বেও আম্বেদকরের একমাত্র পরিচয় ছিল তিনি অচ্যুত। কোন পথে এই পরিচয়ের বিরুদ্ধে লড়াই করা যায়? পথ একটি, তিনি বেছে নিয়েছিলেন বর্ণার সময়ের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই। আম্বেদকরের দ্বন্দ্ব হীনভাবে এই যে পথে তিনি হেঁটেছিলেন, এখানে তার একটা বইয়ের নাম অ্যানিহিলেশন অব দ্য কাস্ট। তো এই বইটার নামও কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেন আসে এবং তিনি লেখেন সেই বইতে বর্ণাশ্রমের মতো আদ্যান্ত নেতিবাচক সমাজ ব্যবস্থা আর দ্বিতীয়টি নেই। অর্থাৎ এটা একটা খুবই বাজে প্রথা যেটা সমাজে আছে, সেই এই আদর্শ মানুষকে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে পক্ষাঘাতগ্রস্ত করে, পঙ্গু করে এবং হিন্দু সমাজের নৈতিকতার উপরে বর্ণ ব্যবস্থার নেতিবাচক প্রভাব অতি নিন্দনীয়। তিনি জানান, ভিন জাতের লোকের সঙ্গে একসাথে খেলে, অর্থাৎ কিনা জাতপাতের বিরুদ্ধে যে অস্ত্র ব্যবহার করার পক্ষপাতী ছিলেন গান্ধী, অথবা ভিন জাতে বিয়ের ব্যবস্থা করে এই বর্ণাশ্রম ব্যবস্থাকে ভাঙা যাবে না। যে ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে এই ব্যবস্থাটি গড়ে উঠেছে, ধ্বংস করতে হবে তাকে। আম্বেদকর নিজের প্রতিপক্ষ হিসেবে খাড়া করেছিলেন গোটা ব্রাহ্মণ্যবাদী সমাজ ব্যবস্থাকে, ভারতের সমাজের হেজিমনিক শক্তি কেন্দ্রটিকে। ফলে সে লড়াইতে তিনি ছিলেন একা। তাকে সংবিধানের জনক বলে সম্মান জানানোর পরেও তিনি কেবলমাত্র নিম্নবর্ণের একজন আইকন হয়ে রয়ে গেছেন। সেইখান থেকে লেখা হয়েছে তার লড়াইয়ের গল্পকে ব্রাহ্মণ্য আধিপত্যধীন ভারত সমাজ স্বীকার করতে পারেনি, কারণ সেই গল্পের খলনায়কের ভূমিকায় তার উপস্থিতি প্রশ্নাতীত। গৈরিক রাজনীতি এই সত্যটি জানে, তবে উত্তর সত্যের যুগ তাকেও গুলিয়ে দেবে না সে ভরসা ক্ষীণ। অর্থাৎ এখান থেকে বি আর আম্বেদকরের লড়াই যে আজও হয়তো স্বীকৃতি পায়নি, সেই বিষয়ে লেখক তার মতামত জানিয়েছেন। বি আর আম্বেদকর সম্বন্ধে আজকে আমাদের কিছু বেসিক ফ্যাক্টস জেনে নিতে হবে, যেটা হচ্ছে তার রিয়েল নেম ছিলেন ডক্টর বি আর আম্বেদকর, ভীমরাও আম্বেদকর। তিনি কিন্তু এই যে মাহার কাস্টে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন এবং আনটাচেবল তারা ছিলেন, এবং সোশিও ইকোনমিক ডিসক্রিমিনেশন কিন্তু তৎকালীন মধ্যপ্রদেশে তিনি ফেস করেছিলেন। অর্থাৎ মাহার কাস্ট, মধ্যপ্রদেশে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি ভারতবর্ষের প্রথম ল মিনিস্টার ছিলেন এবং রিজাইন্ড অ্যাজ দ্য ল মিনিস্টার when his women right bill was opposed in the parliament। মহিলা যে রাইট সংক্রান্ত একটা বিল নিয়ে অপোজিশনের জেরে তিনি কিন্তু পরবর্তীকালে এই আইন মন্ত্রী থেকে ইস্তফা দিয়েছিলেন। ডক্টর বি আর আম্বেদকর ছিলেন ফার্স্ট ইন্ডিয়ান যিনি কিন্তু ইকোনমিক্স এর উপর ডক্টরেট পারসিউ করেছিলেন অ্যাব্রড থেকে। অর্থাৎ আমরা দেখলাম কলম্বিয়া ইউনিভার্সিটি আমেরিকা থেকে তিনি কিন্তু পিএইচডি করেছিলেন। আমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কবে তৈরি হয়? 1935 এ তৈরি হয়, এবং 1935 এ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তৈরি হওয়ার যে রেকমেন্ডেশন সেটা দিয়েছিলেন হিল্টন ইয়ং কমিশন। কিন্তু এই আইডিয়াটা প্রথম হিল্টন ইয়ং কমিশন কি ইকোনমিক্স এর জন্য দিয়েছিলেন কিন্তু
B.R. আম্বেদকর। খুব ইম্পর্টেন্ট, B.R. আম্বেদকরই প্রথম বুঝতে পেরেছিলেন ইকোনমিক কনসলিডেশনের জন্য সেন্ট্রালাইজেশন একটি ব্যাংকিং সিস্টেমের প্রয়োজন এবং তার জন্য আরবিআই এর মতো একটা ইনস্টিটিউট তৈরি করার আদর্শ বা তার যে ভিত্তিপ্রস্তর বা সেই আইডিয়া সেটা কিন্তু হিল্টন ইয়াং কমিশনকে B.R. আম্বেদকর দিয়েছিলেন। এই জায়গায় দাঁড়িয়ে B.R. আম্বেদকরের বেশ কিছু বই যেগুলো থেকে কোয়েশ্চেন আসতে পারে আমি এখানে তোমাদের জন্য প্রেজেন্ট করে দিয়েছি। কাস্ট ইন ইন্ডিয়া, দেয়ার মেকানিজম, জেনেসিস এন্ড ডেভেলপমেন্ট, মুখ নায়ক ইম্পর্টেন্ট একটা উইকলি পেপার যেটা B.R. আম্বেদকর বানাতেন, দ্য প্রবলেম অফ দ্য রুপি ভেরি ইম্পর্টেন্ট, ইটস অরিজিন অ্যান্ড সলিউশন, এটা আরবিআই এর কিন্তু একটা প্রেক্ষাপট তৈরি করেছিল, বহিষ্কৃত ভারত, জানতা মুখপাত্র, অ্যানিহিলেশন অফ দ্য কাস্ট বলেছি, ফেডারেশন ভার্সেস ফ্রিডম, thoughts on Pakistan. So these are the important books যেখান থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসতে পারে, you can note down and use your writing, এবং যেখান থেকে ওয়ান লাইনার কোয়েশ্চেনও আসতে পারে। তো পরের যে জায়গাটা আমি তোমাদেরকে বলবো, হিন্দুর এডিটোরিয়ালটা যদি আজকে আমি তোমাদের একবার দেখাই তাহলে দেখবে যে আমি অলরেডি এটা বলে দিলাম, হোয়াট হ্যাজ দ্য সুপ্রিম কোর্ট রুলড অন দ্য তামিলনাড়ু গভর্নর, এইটা তোমরা নিজেদের মতো করে পড়বে। আজকে খুব বেশি ডিসকাশনের জায়গা নেই যেখান থেকে আমার মনে হয়েছে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, জাস্ট একটা ইম্পর্টেন্ট আপডেট, তাহাউর রানা তিনি কিন্তু অলরেডি তাকে ভারতে আনা হয়েছে এবং ভারতে কিন্তু তাকে এনআইএ এর আন্ডারে কাস্টাডি দেওয়া হয়েছে, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির আন্ডারে। এখান থেকে দাঁড়িয়ে কি বলা হয়েছে যে 16 ইয়ার্স আফটার যেখানে ডেভিড হেডলি যে এবং তাহাউর হুসেন রানা were arrested by the US Federal Bureau of Investigation and the National Investigation Agency filed an FIR and a charge sheet against them। সেই জায়গা থেকে দাঁড়িয়ে রানাকে কিন্তু ভারতবর্ষে আনা হয়েছে এবং সেখান থেকে দাঁড়িয়ে তার যে ট্রায়ালে মেজর উইন হয়েছে ইন্ডিয়ান ইনভেস্টিগেটরদের, কিরকম, লয়ারদের, ডিপ্লোম্যাটসের, কারণ রানা উইল নাও বি ইন দ্য এনআইএ কাস্টাডি এবং সেখান থেকে তিনি হি হ্যাজ টু ফেস দ্য ট্রায়াল ইন ইন্ডিয়া এবং সেখান থেকে হি ইজ দ্য থার্ড পারসন টু বি ট্রায়ালড ইন ইন্ডিয়া ফর দ্য টেররিস্ট অ্যাক্টিভিটি। এবং সেখানে আমরা জানি আজমল কাসাব এবং জাবিউদ্দিন আনসারি এই দুই ব্যক্তিত্ব যারা 26/11 যে 2008 যে টেরর অ্যাটাক হয়েছিল তাদের সাথে যুক্ত দুজন টেররিস্টের নাম, তার সঙ্গে সঙ্গে যুক্ত হলো এই তাহাউর রানার নাম। এবার সেখান থেকে জানা যাবে যে অ্যালিগেশন কি আছে, তিনি কিন্তু ফেক পাসপোর্ট বানিয়ে বিভিন্ন টেররিস্টদের ইন্ডিয়া আনতে সাহায্য করেছিলেন এবং তিনি লাস্কারি তাইবার মতো একটি টেররিস্ট অ্যাক্টিভিটি গ্রুপের সাথে যুক্ত ছিল। সো দিস ইজ দ্য বেসিক জায়গা যেখান থেকে কোয়েশ্চেন হতে পারে, কিন্তু তোমাদের কিন্তু খুব ডিটেলস এখানে যাবে না, বাট ইউ হ্যাভ টু রিড ইট টু know the current scenario happening all across our country। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে এইটা খুব বেশি ইম্পর্টেন্ট না, খুব ফ্যাকচুয়াল কিছু ডেটা দেখানো হয়েছে। আর এই জায়গায় অ্যাটমিক টাগ অফ ওয়ার, ইউএস ডোনাল্ড ট্রাম্প, ইরানে বিভিন্ন জায়গায় গাজা ওয়ার হচ্ছে, তোমরা যদি পড়তে চাও পড়বে, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স বা আমাদের যে সমস্ত ইন্ডিয়ান গভর্নমেন্টের পরীক্ষা হয় বা স্টেট গভর্নমেন্টের পরীক্ষা হয়, দিস ইজ নট নেসেসারি, বাট এক্সেপ্ট ইউপিএসসি, তোমরা যদি ইউপিএসসি প্রিপারেশন নাও তাহলে কিন্তু এই গাজা ওয়ারের পুরো বেসিকটা তোমরা একটু জেনে নিও। এরপর আমি জাস্ট লাস্ট যে জায়গাটা যাবো, আজকে খুব রবিবার বলে খুব বেশি ডিসকাশন ছিল না, মহাদয়ী রিভার বলে একটা খবর এসছে যেটা থেকে দেখো ফার্মার লিডার্স, এনভায়রনমেন্টালিস্ট, রিলিজিয়াস হেডস এরা কিন্তু রিসেন্টলি দেখা গেছে প্রোটেস্ট করছে কিসের জন্য, ল্যান্ড অ্যাকুইজিশনের জন্য। কারা ল্যান্ড অ্যাকুইজিশন করছে? স্টেট গভর্নমেন্ট। স্টেট গভর্নমেন্ট কিসের কারণে ল্যান্ড অ্যাকুইজিশন করছে, কোথায় ল্যান্ড অ্যাকুইজিশন করছে? দেখো, ফর দ্য বান্দুরা নালা ওয়াটার ডাইভার্সন প্রজেক্ট নিয়ার দ্য মহাদয়ী রিভার বেসিন, অর্থাৎ বান্দুরা বলে একটি জায়গায় ওয়াটার ডাইভার্সনের জন্য মহানদী রিভার বেসিনের একটি প্রজেক্ট, যেখান থেকে গভর্নমেন্ট চাইছে এই মহাদয়ী রিভারের চারপাশে যে ল্যান্ড সেটাকে ক্যাপচার করার জন্য, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এনভায়রনমেন্টালিস্ট ফার্মার্সরা কিন্তু প্রোটেস্ট করছে এবং এইটার জন্য এটা খবরে এসেছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের ডিটেলস জানতে হবে না, কিন্তু আমাদের জাস্ট জানতে হবে মহাদয়ী রিভার কি। মহাদয়ী রিভারকে কিন্তু বলা হচ্ছে মান্ডবী রিভার। মান্ডবী রিভার একটা রেন ফেড রিভার, বৃষ্টির জলে পুষ্ট নদী, এবং যেটা কিন্তু কর্ণাটক এবং গোয়ার মাঝ বরাবর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সেখানে দুটো যে গোয়া এবং কর্ণাটক রাজ্যের ওয়াটার নিডকে ফুলফিল করছে। এটা কিন্তু অরিজিনেট হয়েছে কি কোথা থেকে? ভীমগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, যেটা ওয়েস্টার্ন ঘাটের পার্ট, কর্ণাটক থেকে অরিজিনেট হয়েছে এবং মহারাষ্ট্র, তারপর বিফোর এন্টারিং গোয়া এবং এমটিং ইনটু দ্য আরাবিয়ান সি অ্যাট দ্য পানাজি এবং গোয়া, অর্থাৎ গোয়ার যে ক্যাপিটাল পানাজির কাছে এটা কিন্তু আরাবিয়ান সাগরে মিশেছে। এটা টোটাল মেইনলি গোয়া দিয়ে ফ্লো করেছে 111 কিলোমিটারে 76 কিলোমিটার কিন্তু গোয়া দিয়ে ফ্লো করেছে। সো মেজর রিভার অফ দ্য গোয়া হচ্ছে এই মহাদয়ী বা মান্ডবী রিভার। ইম্পর্টেন্ট যে সমস্ত ট্রিবিউটারি আছে সেগুলো হচ্ছে রোগারো,
এইটা থেকে কোশ্চেন দেয় নানুজ এই এবং ভালভোটা, এই তিনটে হচ্ছে আমি নিজে রেখেছি কোয়েশ্চেন এসছে মহাদয়ী রিভারের সম্বন্ধে। ইম্পর্টেন্ট যেটা ক্যাপিটাল স্টেট ক্যাপিটাল পানাজি গোয়ার, সেটা কিন্তু লেফট ব্যাঙ্ক অফ দ্য মান্ডবী বা মহাদয়ী রিভারের তীরে অবস্থিত। ঠিক, আর একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে দেখো, সেলিম আলী বার্ড স্যাংচুরি ইজ লোকেটেড অন দ্য আইল্যান্ড অফ চোরাও ইন দ্য মান্ডবী রিভার। এই নামটাও ইম্পর্টেন্ট, আইল্যান্ড অফ চোরাও এবং হচ্ছে সেলিম আলী বার্ড স্যাংচুরি, এটা কিন্তু মান্ডবী রিভারের তীরে অবস্থিত। সো এই হচ্ছে পুরো আজকে ডিসকাশনটা ছিল। হোপফুলি ইউ লাইক দ্য সেশন। আজকে খুব বেশি এডিটোরিয়াল ডিসকাশন যেহেতু ছিল না, আমি এটাকে ফার্দার ইলাঙ্গেট করতে চাইনি, কারণ আমার মনে হয়েছে যে বাকি জায়গাগুলো ভেরি নট নেসেসারি উইথ ইউর কারেন্ট অ্যাফেয়ার্স এবং অ্যানালিসিস, তার জন্য আমি করলাম না। বাট আজকের জায়গাটা খুব ছোটর মধ্যে ডিসকাশনটা ছিল। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো টু মাই চ্যানেল, জয়েন করো টেলিগ্রাম চ্যানেল টু ডাউনলোড দ্য হিন্দু, আনন্দবাজার এবং আমাদের আরো যে সমস্ত ক্লাস রিলেটেড আপডেট থাকে। কোথা থেকে এই লিঙ্ক পাবে? এই লিঙ্ক পাবে কিন্তু ডেসক্রিপশন বক্সে, এবং সেই ডেসক্রিপশন বক্সে আরো একটি লিঙ্ক পাবে, সেটা হচ্ছে ইমেল আইডির লিঙ্ক। এই ইমেল আইডিটাও তোমরা কিন্তু ডাউনলোড করে রাখতে পারো বা ইউজ করতে পারো টু গেট দ্য কানেকশন উইথ মি। আমার সঙ্গে কোনো রকম তোমাদের কোনো কোয়ারি থাকলে, তুমি যদি আমার থেকে পার্টিকুলারলি প্রিপারেশন নিতে চাও, সরকারি চাকরির পরীক্ষায় মেন্টরশিপ নিতে চাও, ডেফিনেটলি আমাকে মেলের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারো। উইথ দিস নোট, সানডে আজকে ভালো করে কাটিও, এবং আমি জানি দেয়ার আর সাম সিচুয়েশনস যেগুলোর মাধ্যমে তোমাদের পরিষ্কার পড়াশোনা হ্যাম্পার হচ্ছেই, মানে তোমরা অনেকে জানিয়েছো কি করব বুঝতে পারছি না, কিন্তু বাট তোমরা যে চাকরির পরীক্ষায় দাও না কেন, আমি আমার এই ভিডিও সিরিজটাকে হলিস্টিক ভাবে রাখতে চাইছি। কোনো একটা এক্সাম স্পেসিফিক না, যে কোনো এক্সামিনেশনের জন্যই তোমরা প্রিপারেশন নাও না কেন, আমি বলবো অ্যাটলিস্ট তোমরা ওয়ান লাইনার পিডিএফ পড়ার পাশাপাশি এই সিরিজটাকে অ্যাটলিস্ট দেখার চেষ্টা করো। হোপফুলি তোমরা কিন্তু বেনিফিটেড হবে। উইথ দিস নোট আই এম এন্ডিং দিস ভিডিও, এবং প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো, এবং ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথের খেয়াল রেখো, এবং ভালো করে তোমাদের পড়াশোনা চালিয়ে যাও। থ্যাংক ইউ ফর